অর্থবছরের মাঝামাঝি সময়ে শতাধিক পণ্য ও সেবার ভ্যাট ও সম্পূরক শুল্ক বাড়িয়েছে সরকার। এতে রাতারাতি দাম বেড়েছে সেসব পণ্যের। আগে রেস্তোরাঁয় ১,০০০ টাকায় ৫% ভ্যাটে পরিশোধ করা হতো ১,০৫০ টাকা। এখন ৩০০ টাকার কিছু বেশি খেলেই ভ্যাট দিতে হচ্ছে ৫০ টাকা, অর্থাৎ বাড়তি গুনতে হচ্ছে প্রায় ৩ গুণ ভ্যাট। আমদানি করা প্রতিটি ফলের দাম কেজিতে বেড়েছে ২০ থেকে ১০০ টাকা। দাম বেড়েছে ফলের রস এবং বাদামের। পরশু থেকে কালকে পর্যন্ত ১ কেজি ৩০-৪০ টাকা বাড়ছে অলরেডি। রক্তচোষা ভ্যাট, এই ফল মূল গরিবরা কেউ খেতে পারছে না। ওটার দাম দেখা গেছে ২০ টাকা, ৩০ টাকা, ৫০ টাকা, এমনকি ১০০ টাকা পর্যন্ত প্রতি কেজি ফলে বাড়ছে। প্রিয়জনের সঙ্গে মুঠোফোনে কথা বলবেন, সেখানেও হতে হবে সাবধানী। যেখানে ৩% ভ্যাট যোগ হওয়ায় ১০০ টাকা রিচার্জে থাকছে মাত্র ৪৩ টাকা ৭০ পয়সা। দাম বেড়েছে চশমার ফ্রেম, সানগ্লাসেরও। ভ্যাট বাড়ায় ১ কেজি মিষ্টি কিনতেও ভাবতে হচ্ছে ক্রেতাকে। বছরের ভিতরে কয়েক দফা বেড়ে গেছে, ফ্রেমের উপরও বেড়ে গেছে। সেই ক্ষেত্রে আমরা কাস্টমার থেকে যখন প্রাইসটা নিতে যাই তখন আমরা নিতে পারি না। সরকার যে বিভিন্ন পণ্যের উপরে ভ্যাট বাড়িয়েছে, এটা আসলে আমাদের মধ্যবিত্ত বা নিম্নবিত্ত এদের উপরেই এফেক্টটা করবে। এমন পরিস্থিতিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক জানান, কর বৃদ্ধির প্রভাব পড়বে সমাজের সব স্তরেই। অবশ্যই এটা ভোক্তাদের উপর একটু বাড়তি চাপ আসবে, কিন্তু অন্যদিকে আবার ভোক্তাদের ব্যবহারকে যৌক্তিক পর্যায়ে সমন্বয় করে সেটা আশা করা যায় যে ভোক্তারা এটাকে ইতিবাচকভাবে দেখবে। ক্রেতাদের নাভিশ্বাস উঠলেও রাজস্ব আয় বাড়াতে সরকারের এমন সিদ্ধান্ত ইতিবাচক বলেও মনে করেন তিনি। এটার সাথে দ্বিমত করার মতো আমার কাছে তথ্য নেই। রিফাত তাসনুভা, ডিবিসি নিউজ, ঢাকা। ডিবিসি নিউজের ক্যামেরা দেখে এভাবেই ছুটে পালায় মাদক বিক্রেতারা। এই দৃশ্য রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনের পার্কিংয়ের। বিমানবন্দর রেলওয়ে স্টেশনে প্রকাশ্যে মাদক বেচাকেনার এই চিত্র ১ জানুয়ারি দুপুর ১২টার দিকে। ঘণ্টা দুয়েক পর আবার ক্যামেরা দেখে ভৌ দৌড় দেন মাদক কারবারিরা। এ সময় কথা বলতে চাইলে তেড়ে আসে তারা। আপনি এরকম লাগাইছেন কে লেখা? বললাম তো কিছু নাই গা। নিজের গলা নিজে পোস্টম্যান, নিজের গলা নিজে পোস্টম্যান মারা যাবে দেখছেন। প্রথমে অস্বীকার করলেও পরে পরিবার ও পেটের দায়ে মাদক কারবারে জড়িত থাকার কথা স্বীকার করেন এই নারী। ৩ জন দেখছেন, ৩ জনই সকাল রাত। আমি ৫০০ টাকা আনি, ৫০০ টাকা রান্না বেচে আমি জায়গা। আনসারের সামনে বিক্রি করছে। আনসাররা আমাদেরকে হেল্প না করে তাহলে তো আমরা বিক্রি করতে পারবো না। আনসাররা যদি না খায় তাহলে আমরা করতে পারবো না। অনুসন্ধানে জানা যায়, রেলের নিরাপত্তা কর্মীদের প্রশ্রয়ই চলে মাদকের কারবার। এ বিষয়ে জানতে চাইলে কথা বলেননি রেল কর্মীরা। আমার তো ওরা কি করে না করে এটা তো কি বলে। এই যে আপনার সামনে যে মাদকটা বিক্রি করতেছে, আপনি কিছু বললেন না কেন? ডিবিসি নিউজের ক্যামেরা দেখে এক পর্যায়ে তৎপরতা দেখাতে শুরু করে রেল পুলিশ। আপনার এই পুরো ওপেন প্লেসে মাদক বিক্রি হচ্ছে। আমার কাছে আমি আসছি 3 দিন। এটা আরএনবিসিআই আছে একজন, ওনার কাছে যাবেন। ওনা আমার ডিপার্টমেন্ট না ভাই, আমি পুলিশের, রেলওয়ে পুলিশের। বিমানবন্দর রেল স্টেশনের মতো গুরুত্বপূর্ণ স্থানে প্রকাশ্যে মাদকের ব্যবসায় ক্ষুব্ধ সাধারণ মানুষ। ওই যে একটা মহিলা বাচ্চা গুলে, ঠিক আছে, হ্যাঁ দিয়ে যে কি জানি দিতেছে, তারপরে আমার জিজ্ঞাসা করতে যাবে আপনি কি, না আমি কিছু লাগবো না। যে মাদক বিক্রি হইতেছে, ওপেনলি করা হইতেছে, কিন্তু পড়াশোনায় ব্যর্থতার কারণে কিন্তু এগুলা দৌড়াছড়া বাইরে মূলত রয়ে গেছে অপরাধীরা। মাদক কারবারে জড়িতদের দ্রুত কঠোর শাস্তির আওতায় আনার দাবি তাদের। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা। কোথাও প্রবল বর্ষণ, কোথাও বা খটখটে শুকনো পড়ো জমি। বিশ্বজুড়েই আবহাওয়া আর পরিবেশের এমন বৈপরীত্য দেখা যাচ্ছে। আগের বছর যে সময় হয়তো ঝড় বৃষ্টিতে বন্যায় ভেসে গেছে কোনো অঞ্চল, পরের বছর ওই সময়ে সেখানে হয়তো খরার থাবা। দশকের পর দশক ধরে রাষ্ট্রনেতারা শুধু আলোচনাই করে গেছেন, কাজের কাজ কিছুই হয়নি। গেল বছরের বৈশ্বিক তাপমাত্রা প্রাক শিল্পযুগের চেয়ে ১.৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। আর এতেই ২০১৫ সালে বিশ্বনেতারা প্যারিসে যে জলবায়ু চুক্তি করেছিলেন তা ভঙ্গের শঙ্কা দেখা দিয়েছে।
2024 সালে বিশ্বের সব অঞ্চলেই চরম ভাবাপন্ন আবহাওয়া দেখা গেছে। ইতালি ও দক্ষিণ আমেরিকায় ভয়াবহ খরা, নেপাল, সুদান ও ইউরোপের দেশে প্রলয়ঙ্করী বন্যা, বিভিন্ন দেশে তাপদাহসহ যুক্তরাষ্ট্র ও কয়েকটি দেশে ধ্বংসাত্মক ঘূর্ণিঝড় কেড়ে নিয়েছে হাজার হাজার প্রাণ। এখন সবই বদলে গেছে, আগে থেকে আর কিছুই অনুমান করা যাচ্ছে না, আর এর জন্য আমরাই দায়ী। সাবধান না হলে বিপদ আরো বাড়বে, কারণ আগে যেসব দুর্যোগ অনেকদিন পরপর হতো তা প্রায়ই ঘটছে, আর ক্ষয়ক্ষতির পরিমাণও বেড়েছে বহুগুণ। দাবানল ঝড় ও প্রবল বৃষ্টিপাতও বাড়িয়ে তুলছে জলবায়ু পরিবর্তন। কারণ হিসেবে বিজ্ঞানীরা বলছেন, উষ্ণ বায়ুমণ্ডল বেশি পানি ধরে রাখতে পারে, তাই ঝড় বৃষ্টি শুধু বাড়ছেই না, সময়কালও বেড়েছে। জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবে সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। শুধু যে দরিদ্র দেশগুলি হচ্ছে তা নয়, ধনী দেশগুলো তো প্রভাব পড়ছে। চীন, আমেরিকা, ইউরোপের দেশগুলো এখন এই পরিস্থিতির মুখোমুখি। বিজ্ঞানীদের মতে, এখনই কার্বন নিঃসরণ বড় পরিসরে কমাতে না পারলে ভবিষ্যতের পৃথিবীতে বন্যা, খরা, ঘূর্ণিঝড়, দাবানলের মতো দুর্যোগ হয়ে উঠবে আরও নিয়মিত। রঞ্জন শুভ্র, ডিবিসি নিউজ ডেস্ক। পুকুরের এক পাশে কুমিল্লা সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের শাহপুর এলাকা, আরেক পাশে ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহী জেলার সোনামুড়া থানার সূর্যনগর। পুকুরটির 1/3 পড়েছে ভারতে, বাকিটা বাংলাদেশে। এতদিন বেড়া না থাকায় দুই অংশের বাসিন্দারাই সম্প্রীতির সাথে একই পুকুর ব্যবহার করে আসছিলেন। পাসপোর্ট ছাড়া মানুষ যাতায়াত করত এপার ওপার, এমনকি রয়েছে আত্মীয়তার সম্পর্ক। কিন্তু কিছুদিন আগে সেখানে কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু করে বিএসএফ। আমরা এখানে মাছ ধরতাম, বসছি, তারপরে বিচার বলতেছে যে মাছ না ধরতাম। আমরা এখানে জনগণ চলাফেরা করতে হবে, ওইদিকে মনে করেন যাওয়া যাইতেছে না, সাইতে গেলেও এরা ধমকি দেয়। স্থানীয়দের অভিযোগ, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বিএসএফ সীমান্ত এলাকায় বেড়া নির্মাণ করার সময় স্থানীয়রা আপত্তি করলে এলাকার লোকজনকে হুমকি দেয় বিএসএফ। পাশাপাশি সীমান্তে বসবাসকারীরা চলাফেরা করতেও আতঙ্কে রয়েছেন। বাংলাদেশে হাঁটা করতেছে রুট দিয়ে হাঁটতে দিতেছে না ইন্ডিয়ান বিএসএফ, দেখতে গুল্লি মারবো। আমরা তো জানি না গভর্নমেন্ট এবং ইন্ডিয়ান গভর্নমেন্ট কি চুক্তি করছে, কি করছে আমরা জানি না। একদম আমরা করতে পারিলে বেড়ার সামনে বাংলাদেশের মানুষ যখন ওইখানে যাইবো, ইন্ডিয়ার যদি বিএসএফ এ গুল্লি করে মাইরে ওলায়, তারা হেরা মানে কইবো যে তার কাটার বেড়া কাটতে গেছে। এদিকে বিজিবি জানায়, আগের চুক্তি অনুসারে বিএসএফ সীমান্তে বেড়া নির্মাণ করছে, তবে নকশার বাইরে কোনো কাজ করলেই বাধা দেয়া হচ্ছে। চুক্তিতে যেহেতু আছে, চুক্তি অনুযায়ী তারা কাজ করতেছে। সো এখানে আমরা কিন্তু তাদেরকে কাঁটাতারের বেড়া নির্মাণের বিষয়টাতে আমরা ক্লোজলি মনিটর করতেছি যে তারা চুক্তি অনুযায়ী কাজ করছে কিনা। যখন চুক্তির বাইরে কোনো কিছু করার চেষ্টা করে, আমরা বাধা দিই, ওরা স্টপ করে দেয়। স্থানীয়দের নিরাপত্তায় সীমান্ত এলাকায় টহল জোরদার করেছে বিজিবি। টাঙ্গাইলের ভুয়াপুরের পলিশা এলাকায় পাহাড় আকৃতির বিশাল এই 3টি বালুর স্তূপের মালিক সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মাসুদুল হক মাসুদ। দীর্ঘদিন ধরেই বৈধভাবেই বালুর ব্যবসা করে আসছেন বলে দাবি তার পরিবারের। তবে 5 আগস্টে আওয়ামী সরকারের পতন হলে হত্যা মামলায় জড়িয়ে মাসুদ পলাতক হলে ব্যবসা বন্ধ রাখে তার পরিবার। সিরাজগঞ্জের সরকারি বালুমহল থেকে প্রায় 9 কোটি টাকা ব্যয়ে কেনা হয়েছিল নির্মাণ কাজে ব্যবহৃত বালু, যেখানে 6 ও 7 জানুয়ারি অভিযান চালায় এসিলেন্ট। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, সে স্তূপকে নিম্নমানের দেখিয়ে কেনা মূল্য থেকে অনেক কমে 50 লাখ টাকায় গোপন নিলামে বিক্রি করে দেওয়া হয়। যেখানে 9 টাকা 10 টাকা, সেই সম্পদ 1 টাকা 40 পয়সা কেমনে বিক্রি হয়? জমি বাড়া আঙ্গুর ঠিকই দেয়, আঙ্গুর জোর করে কোনো ইনা নাই। অবৈধ কলিকাটা কলিকাটা নোটিশ দেওয়া লাগবো, নোটিশ তো আমরা পাই নাই। এদিকে এলাকাবাসীর অভিযোগ, ক্ষমতার অপব্যবহার করেই এমন কাজ করেছেন এসিলেন্ট। আইন মোতাবেক করতেছে তা তো না, শুধু মাসুদ চেয়ারম্যানের ঘাট, অন্য কোনো বালু তো নিলাম হয় নাই, হচ্ছে না। নিলাম মানি না, এটা আঙ্গুর বৈধ, এটা জমা জমির উপর। মাসুদ চেয়ারম্যানে ভাড়া দিছি, প্রত্যেক ডিসিমাল 1000 টাকা করে আমাকে দেয়। তবে সে অভিযোগ মানতে নারাজ সরকারি এই কর্মকর্তা, জানালেন নিজের অবস্থানের কথা। রাস্তার পাশে দুর্ভোগ সৃষ্টি করে খোলা মাঠে এই বালুটি স্তূপ করে রাখা হয়েছে, যেটি আমলে নিয়ে আমি মোবাইল কোর্ট পরিচালনা করি। যে নিলাম প্রক্রিয়া সংগঠিত হয়েছে সেটি যথাযথভাবে হয়েছে। আর তদন্ত করে ব্যবস্থা গ্রহণের আশ্বাস অতিরিক্ত জেলা প্রশাসকের। তদন্ত সাপেক্ষে তারা আপিল করবে, সেখান থেকে যে সিদ্ধান্ত আসবে
তার সিদ্ধান্তটা লোয়ার কোর্টের সিদ্ধান্তটা যথার্থ হয়েছিল কিনা সেটা হায়ার কোর্টে আসার পরে আমরা হয়তো আলোচনা করতে পারবো। ভ্রাম্যমাণ আদালত ও নিলামের রায়ের বিরুদ্ধে প্রতিকার চেয়ে এরই মধ্যে নিম্ন ও উচ্চ আদালতে আবেদন করেছেন ভুক্তভোগীরা। সোহেল তালুকদার, ডিবিসি নিউজ, টাঙ্গাইল।